মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলাম। এরপর ডাইনিং টেবিলে গিয়ে আমি এক গ্লাস পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে, সেখানেই থাকে। ও রুমের লাইট জ্বালানো দেখে আমি বেশ অবাক হলাম। এত রাতে আমার স্বামী কি তাহলে ওখানেই? ও ওখানে কি করছে? আর আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে আমি এরপর এটা দেখবো, আমি কখনো ভাবতেও পারিনি। স্টোর রুমের দরজাটা খোলাই ছিল। আমি কৌতূহলবশত দরজাটা হালকা ফাঁকা করে দেখতে লাগলাম। দেখি আমার স্বামী মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে আছে প্রতিদিনের মতোই। আমার স্বামী মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে। এটা যে কোনো হোটেলের রুম নয়, এটা ওরা ভুলেই গেছে। আমার বুকের ভেতর কেমন জানি খস করে উঠলো। ওরা এতটাই ব্যস্ত ছিল যে আমি ডাইনিং রুমে এসে লাইট জ্বালিয়েছি, পানি খেয়েছি, ওরা কিছুই টের পায়নি। আর তাছাড়া দরজাটা খোলা রেখেছে। আমি এরকম একটা দৃশ্য আচমকা দেখে যেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমার স্বামীকে কিছু বুঝতে না দিয়ে আমি আবার চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়েছি। কিছুক্ষণ পর আমার স্বামীও চলে এসেছে রুমে। এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। সারা রাত কান্না করতে করতে শুনতে পেলাম ফজরের আজান দিচ্ছে। ওয়াশরুমে গিয়ে আমি চোখ মুখে পানি দিলাম। আমার স্বামীরা অনেক বড় লোক, দুই ভাই ওরা। ওদের নিজেদেরই 2-3টা ফ্ল্যাট আছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ইউকেতে থাকেন। আমার স্বামীর বড় ভাই ভাবি, আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই ওনারা ইউকেতেই সেটেল। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি তারা নিজেরাই আমাকে পছন্দ করে তাদের ছেলের বউ বানায়। বিয়ের সময় বুঝতে পারিনি আমার মতন এত গরিব ঘরের মেয়েকে কেন তারা বউ বানাচ্ছে। এখন বুঝি যাতে করে আমি তাদের লম্পট ছেলের কুকীর্তি সবকিছুই মুখ বুঝে সহ্য করি, যাতে করে ছেলের প্রথম বইয়ের মতো সংসারে লাথি না মেরে চলে যেতে পারি। সেই জন্যই আমাকে বউ বানানো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করছি, তখন আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি তা জানি না, হয়তো সবকিছু ছেড়ে চলে যেত। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউই নেই। মাকে হারিয়েছি জন্মের পরপরই, আর বাবাকে 5 বছর বয়সে। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। তারা তো আমাকে আর ফেরত নিবে না। টেবিলে বসে আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক দিল। আমি নাস্তা রেডি করে আমার স্বামীর সামনে দিলাম। আমি নাস্তা দিতে আমার স্বামী চুপচাপ খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছে। আমার স্বামীর চরিত্র যে খারাপ সেটা আমি বিয়ের কিছুদিন পরে জানতে পারি। এখনো হয়তো কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছে। এরপর আমার স্বামী নাস্তা করে বাহিরে চলে গেল। আমার স্বামী ঢাকার বাহিরে যেত ব্যবসার কাজের কথা বলে। গত সপ্তাহে যখন আমার স্বামী ঢাকায় রওনা দিল, একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই লোকটা আমাকে বলল, আপনি কি মিসেস রাশেদ বলছেন? আমি বললাম, জি, আপনি কে? ওই লোকটা বলল, আমি কে তা আপনার জেনে লাভ হবে না, বরং আমি যেটা বলছি সেটা জানা আপনার জন্য অনেক লাভজনক। শুনুন, আপনার স্বামী তার সুন্দরী পিএসকে নিয়ে রিসর্টে গিয়েছে। আজ থেকে ওরা 3 দিনের মিটিংয়ের কথা বলে অনেক মজামাস্তি করবে। আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট কেমন সেটা তো আপনার স্ত্রী হিসেবে জানা দরকার, তাই না? আমি সব শুনে অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি কে? আন্দাজে কোনো বাজে কথা বলবেন না আমার স্বামীর নামে। লোকটা হেসে বলল, আমি রাশেদের সবচাইতে কাছের বন্ধু ছিলাম, আর এখন ওর শত্রু। কারণটা আপনার না জানলেও চলবে, আমি ওর খুব কাছের বন্ধু ছিলাম, তাই আমি ওর সবকিছুই জানি। এই কথা বলে লোকটা ফোনটা রেখে দিল। ওই দিন আমি আমার স্বামীকে অনেকবার কল করেছিলাম, কিন্তু আমার স্বামী আমার ফোনটা রিসিভ করেনি। আর বাসায় আসাতে আমি এইসব জিজ্ঞেস করাতে সে না স্বীকার করে, এমনকি আমার সাথে অনেক চেঁচামেচি করে। সেদিন আমি আমার স্বামীর ব্লেজারের পকেটে একটা কক্সবাজারের রিসোর্টের রিসিপ্ট পেয়েছি, কিন্তু সবকিছু আমি দেখেও মুখ বুজে সহ্য করেছি। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর ছোঁয়ার আবেগ কাজ করছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ, আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা। 2 বছরের সংসার আমার, এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। মেয়ের বয়স 1 বছর। এতদিন তো সবকিছু দেখেও দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সবসময় আমার চোখের উপর ভাসছে। আর আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব, কিন্তু কোথায় যাব আমি? মাঝখানে আমার মেয়েটার জীবনটাও নষ্ট হবে। তবে কি নিজের গলায় নিজে দড়ি দিব? কিন্তু লাভ কি? আমার স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে। এরপর 3 দিন পর আমার স্বামী আবার অফিসে গেল। তার একদিন পর আমার স্বামী আবার তার পিএসকে নিয়ে ঘুরতে গেল। এরপর আমার স্বামী হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। ডাক্তার অনেক টেস্ট করে জানতে পারে আমার স্বামীর এইডস হয়েছে। ডাক্তার সেদিন বলেছিল, তুমি ওইসব মেয়েদের সাথে মিশো না, তুমি ওইসব মেয়েদের সাথে মেশার কারণে আজ তোমার এই রোগ হয়েছে। ওর অসুস্থতায় আমি দিনরাত 24 ঘন্টা সেবা করে গিয়েছি, কিন্তু আমার স্বামী তাও কোনো
বারণ মানেনি, সে প্রতিনিয়ত ওইসব মেয়েদের সাথে মেলামেশা করত। এরপর আমার স্বামী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো, শরীরে কোনো জোর পাচ্ছে না। ওর সব বান্ধবী, ওর সব অফিস কলিগ সবাই ওকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো। এরপর ধীরে ধীরে আমার স্বামী একটা রুমের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি একদিন বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে এসে দেখি আমার স্বামী রুমের দরজা বন্ধ করে বসে আছে, কিন্তু অনেকবার ডাকাডাকির পরেও আমার স্বামী রুমের দরজা খুলছে না। তাই বাধ্য হয়ে দারোয়ানকে ডাক দিলাম। দারোয়ানের সাহায্যে দরজা ভেঙে আমি রুমে ঢুকি। রুমের মধ্যে ঢুকে দেখি আমার স্বামীর প্রাণহীন দেহটা, পাশেই ছিল বিষের বোতল। সকলের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপড় সহ যন্ত্রণা থেকে বাঁচতে তুমি মৃত্যুকে বেছে নিলে। মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় তুমি কি সুখ পেতে ওইসব মেয়েদের কাছে। আমি তো অনেক সুন্দরী ছিলাম, আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তানও ছিল। ওইসব মেয়েদের সাথে শোয়ার সময় আমার না হোক তোমার সন্তানের চেহারাটা কি একবারও তোমার মনে পড়েনি? তুমি যদি বুঝতে শারীরিক সম্পর্কেই জীবনে সবকিছু না, তাহলে আমাদের জীবনটা হয়তো আজ অন্যরকম হতো। এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া। গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।